নমস্কার দর্শক বন্ধুরা, শুভ বিবাহের এক সুন্দর পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। সুধা বলে, আয়োজনের আড়ম্বরে নয়, তুমি ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হও। এই বসু মল্লিক বাড়িতে খুব ধুমধাম করে তোমার পুজো হয়, কিন্তু আজকে আমি আমার সাধ্যমতো তোমার পুজো করছি। মন দিয়ে দুর্বার মালা বানাচ্ছে সুধা, আর তারপরে সেই মালাটা গজাননের গলায় পরিয়ে দেয়। তারপরে ফুল দিয়ে সাজাতে থাকে গজাননের জায়গাটা, আর গান গাইতে থাকে। এদিকে নিচে তেজ মনে মনে ভাবে, আমি ঠিকই ভেবেছিলাম সুধা উপরে পুজো করছেন। এদিকে তো হাত পুড়ে যাওয়াতে খুব জ্বালা করছে তরিতার। বলে, আহা জ্বালা করছে গো, খুব জ্বালা করছে, আর পারছি না আমি। মা বলেন, তেজের মা বলেন যে দুর্বা ফুল, দুর্বার মালা সব তো নষ্ট হয়ে গেছে ঠাকুরমশাই, এবার কি হবে? আমি এক কাজ করছি, আবার নতুন করে সবটা জোগাড় করছি। তখন ঠাকুরমশাই বলেন, এবারে তো পুজো হবে না গজাননের, কারণ পুজোতে তো বাধা পড়েছে। তখন ঠাম্মি বলে, কি বলছেন আপনি? বসু মল্লিক পরিবারে গণেশ চতুর্থীতে গজাননের পুজো হবে না? তখন পুরোহিত মশাই বলেন, গজাননের ইচ্ছের আগে কি আমার বিধান খাটে? উনি চান না এইবার পুজো নিতে, উনি অসন্তুষ্ট হয়েছেন আপনাদের বাড়ির কোনো ব্যাপারে। আপনার বাড়ির ছোট নাথ বৌমার হাতেও উনি পুজো নিতে চান না, তাই তো ওর হাতটা প্রদীপের তেল পড়ে কেমন পুড়ে গেল। ঠাম্মি বলে, আপনি আছেন তো, আপনি কোনো একটা বিধান দিন, ঠিকই পুজো হবে। পুরোহিত মশাই বলতে থাকেন, যা অনর্থ হয়েছে তারপরে পুজো কি করে হবে? পুরোহিত মশাই বলেন, উনি তার হাতেই পুজো নেন, যার মন সৎ, আর যার ঈশ্বরের প্রতি ভক্তি আছে, আর যার মনে কোনো পাপ নেই, তার হাতেই গজানন সবসময় পুজো নেন। এদিকে তরিতা তো তার চুরি করার কথাগুলো মনে মনে ভাবতে থাকে। এদিকে দেখা যাচ্ছে নিজের সাধ্যমতো সুন্দরভাবে গজাননের আসন সাজিয়ে সুধা ভক্তি ভরে গান গেয়ে গজাননের পুজো দিচ্ছে। এদিকে দেখা যায় ঠিক সেই মুহূর্তে চিরকুট বলে ওঠে সবাইকে যে, ঠাকুরমশাই, ছোট বৌদির হাতে মনে হয় ডাকাতির দাগ লেগেছে। এটা শুনে তো তরিতা চমকে ওঠে, বাড়ির সবাইও খুব অবাক হয়। তরিতা বলে, এই তুই কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। অনিমেষও বকতে থাকে চিরকুটকে। তখন সুধার শ্বশুরমশাই বলেন যে, ওই বাচ্চা ছেলেটাকে তোরা কেন রে অমনভাবে বকাবকি করছিস পুজোর দিনে? এদিকে মেজো কাকা বলে, আমার ছেলে আর ছেলের বউকে দিয়ে যদি কোনো কাজ হয়, আজকে কত বড় সুযোগ ছিল মায়ের চোখের মণি হয়ে ওঠার, কিন্তু সেটাও তাদের দ্বারা হলো না। এদিকে তো তেজের মা চিন্তা করতে থাকে যে এত বড় অঘটন ঘটে গেল। তরিতা তখন বলে, আসলে দিদিভাই মিথ্যে কথা বলেছে তো, সেই জন্যই বোধহয় আজকে এই অঘটনটা ঘটলো। তখন তেজ বলে, সুধার জন্য নয় তরিতা, তোমার আর কিছু মানুষের অন্যায়ের জন্য গজানন আজকে পুজো নেননি। ইমন তখন তেড়ে আসে, বলে, তুমি এটা কাকে মিন করে বললে তেজ? তেজ বলে, আরে ইমন, আমি তো তোমার নাম নেইনি, তাহলে তোমার কেন গায়ে লাগছে বলো তো? মনের মা তখন তাকে বলে, বেবি, তুমি না এইসবের মধ্যে কথা বলে আর বোকামি করো না, জানবে বোবার কোনো শত্রু হয় না। এরপরে ইমন আর তেজের মধ্যে এই নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেলে তেজের বাবা বলে, তোমরা এবার থামো তো। তেজের বাবা তখন ঠাকুরমশাইকে বলেন, ঠাকুরমশাই, একটু দেখুন না যদি কোনো উপায় বের করা যায়, মানে যদি কোনো প্রায়শ্চিত্ত করে যদি কিছু করা যায়। তখন ঠাকুরমশাই বলেন যে না, কোনোভাবে পুজো হতে পারে না। তখন ঠাম্মি বলে, তরিতা তাহলে ঠিকই বলেছে যে কোনো অন্যায় হয়েছে, যার জন্য গজানন পুজোটা মেনে নেননি। তখন মেজো কাকিমা বলে, মা, তাহলে কি এই বছর আমরা গজাননের আশীর্বাদ থেকে বঞ্চিত হলাম মা? এদিকে দেখা যাচ্ছে ওপর থেকে ঘন্টারও আওয়াজ ভেসে আসছে সবার কানে। তখন ছোটকা বলে ওঠে, এই তো মা, গজানন পুজো নিয়েছেন, তবে বাড়ির ছোট বৌমার হাত থেকে নয়, বাড়ির বড় বৌমার হাত থেকে। সবাই সেই ঘন্টার আওয়াজ শুনতে থাকে। তেজের বাবা তো খুব খুশি হন মনে মনে। এদিকে দেখা যাচ্ছে সুধা মন দিয়ে গান গিয়ে গজাননের পুজো করছে, আর ইতিমধ্যেই সেখানে ঠাম্মি সহ বাড়ির সবাই এসে উপস্থিত হয়েছে। তেজ তো দেখে খুব খুশি হয়। তরিতা এদিকে ভাবতে থাকে, দিদিভাই এত তাড়াতাড়ি এত কিছুর আয়োজন করলো কিভাবে? ছোটকা বলে, মা, গণেশ চতুর্থীর দিনে আমাদের বাড়িতে কিন্তু গজাননের পুজো হয়েছে মা। আমরা কেউ গজাননের আশীর্বাদের হাত থেকে বঞ্চিত থাকবো না, আমরা কেউ আর গজাননের আশীর্বাদ থেকে বঞ্চিত থাকবো না মা। দেখা যাচ্ছে দাদুও সুধার গান শুনে সেই ঘরে এসে উপস্থিত হয়েছে। তরিতা এদিকে বলে, দিদিভাই যদি পুজোটা করে ফেলে তাহলে তো প্রমাণ হয়ে যাবে দিদি অপয়া নয়, আমি অপয়া। না না, আমাকে কিছু একটা করতেই হবে। তেজ একটা সরষের তেলের বোতল দেখতে পায়, বলে, খুব শখ না তোমার গজাননের পুজো করার? আমি থাকতে এই পুজো কখনোই সম্ভবই হবে না। ঠাম্মি বলে, কার অনুমতি নিয়ে তুমি এখানে পুজো করছো? কে দিচ্ছে তোমাকে এত সাহস? আর এত সব জিনিসপত্র তুমি কোথা থেকে পেলে? সুধা দেখে যে তার পুজোতে সবাই এসে উপস্থিত হয়েছে। এদিকে তরিতা সরষের তেলের বোতলটা চুপ করে সরিয়ে ফেলে। তেলটা এক জায়গায় ঢেলে তেলটা খালি করে দেয়। সুধা বলে, ঠাম্মি, পুজো করতে ভক্তি লাগে, সাহস নয়। আর গজাননের পুজোর জোগাড় এমনি হয়ে যায়। আমি বাগানে শুকনো কাঠ দিয়ে জ্বালানি করেছি, আর মাটি দিয়ে প্রদীপ আর গজাননের মূর্তি বানিয়েছি। আমি নিজের হাতে বানিয়েছি ঠাম্মি। দাদু বলেন, পুজো তো অন্তর দিয়ে করতে হয় কানন, তার জন্য আবার কারোর অনুমতি লাগে নাকি?
ঠাম্মি বলে, আপনি এই ছাদের ঘরে? তখন দাদু বলেন, নাত বৌমার পুজো দেখতে এলাম। ঠাম্মি বলে, এত বছর তো কোনোদিনও আপনাকে বাড়ির পুজোয় নিচে নামতে দেখিনি, আর এই বছর আপনি একেবারে বাড়ির পুজো ছেড়ে ছাদের ঘরের পুজোয় এসেছেন। দাদু বলে, তোমার বাড়ির পুজোয় তুমি সবকিছু সামলাও কানন, সেটা আমি জানি। ভক্তি ছাড়া নিয়মেরই বারবারন্তটা দেখেছি আমি। আর গজানন তো শুধুমাত্র নিচের ঘরে প্রতিষ্ঠিত করা মূর্তির মধ্যে নেই, উনি সর্বত্র বিরাজমান। আর ছাদের এই ঘর যা বাতিল বলেছিল, আজ নাত বৌমা ভালোবাসা, যত্ন, ভক্তি দিয়ে মন্দির করে তুলেছে। ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী গজানন এই বাড়ির সব থেকে সৎ মানুষের হাত থেকেই পুজো গ্রহণ করবেন। মানে হলো গজানন সুধাকে বাকিদের মতো মিথ্যেবাদী মনে করেন না। এদিকে তরিতা বলে, নেওয়াচ্ছি পুজো। তখন বলে, ছোটকা, পুজো তো এখনো সম্পন্নই হয়নি, আরতিটাই তো বাকি আছে। সুধা তখন বলে, আরতি আমি করছি। তারপর যখনই শিশিটা নেয়, দেখে এ কি, এর মধ্যে তো তেল ছিল, কোথায় গেল? দাদু বলে, কি হলো বড়নাথ বৌমা? সুধা বলে, দাদু তেল নেই। তেজ বলে, কিন্তু প্রদীপ না জ্বললে তো পুজো হবে না। জ্যোৎস্না বলে, আমি এক্ষুনি নিয়ে আসছি। তখন ঠাম্মি বাধা দেয়, বলে, দাঁড়াও, ওই মেয়ের নাকি ভক্তিতেই পুজো হয়ে যায়। আমিও দেখি যে বসু মল্লিক পরিবারের সাহায্য ছাড়া কি করে শুধু ভক্তি দিয়ে পুজো হয়, আজ আমিও দেখি। সরিতা বলে, তোমার পুজোয় জল ঢেলে দিলাম তো দিদি ভাই। সুধা বলে, ঠাম্মি, তেল দিয়ে না হোক, আমি জল দিয়ে প্রদীপ জ্বালাবো। সবাই তো একটু অবাক হয়। কা বলে, কি, জল দিয়ে প্রদীপ জ্বালাবে? তাহলে প্রদীপে আগুন জ্বলবে কি করে? সুধা তখন বলে, দেখোই না কি করি। তারপরে সুধা সর্ষার তেলের কৌটোতে জল ঢালে, ওই খালি কৌটোতে। তেজ বলে, এসব কি করছেন আপনি? তারপরে সেই কৌটোটাকে নাড়ায়, তাতে তেল আর জলটা একসাথে মিক্স হয়ে যায়। তারপর সেই তেল জলের মিশ্রণ একটা পাত্রে নেয় সুধা, আর সেখানে দেয় কিছু সিঁদুর। তারপর সেই তেল জলের মিশ্রণকে সমস্ত প্রদীপের মধ্যে দেয় সুধা, আর পোলতা দিয়ে দেয়। তারপর আগুন ধরাতেই সব প্রদীপে আগুন ধরে যায়, আর এটা দেখে তো সবাই অবাক হয়। সরিতা বলে, দিদিভাই তো দেখছি ম্যাজিক জান। তারপর সুধা আবার গান গেয়ে আরতি করতে থাকে গজাননের, আর সবাই হাত জড়ো করে ভক্তি ভরে সুধার পুজো করা দেখতে থাকে। এরপরে পুজো হয়ে গেলে সুধা যখন ঠাম্মিকে প্রসাদ দিতে যায়, ঠাম্মি সেই প্রসাদ না নিয়ে চলে যায়। সরিতা ওখান থেকে চলে যায়, কিন্তু বাড়ির সবাই সুধার হাত থেকে প্রসাদ গ্রহণ করে। তেজের বাবা তো খুব খুশি, বলে, এত কম খরচায় পুজো হতে পারে আমি তো ভাবতেই পারি না। ছোটকা বলে, গজানন বাড়ির বড় বৌমার কাছ থেকে পুজো গ্রহণ করলেন। একে একে প্রসাদ নিয়ে সবাই নিচে চলে যায়, থাকে শুধু তেজ। পরে সুধা তেজের হাতেও প্রসাদ দেয়। তেজ তখন বলে, আপনার জন্য আমাদের বাড়ির পুজো রক্ষা হলো সুধা। এদিকে মেজমা তরিতাকে বলে, শোনো, তোমার জন্য আজকে পুজো নষ্ট হয়েছে, এমন আর কিছু করো না যাতে তুমি নিজে বিপদে পড়ো। তখন ঠাকুরমশাই মনে মনে বলতে থাকেন, এবার এমন এক বিধান দিতে হবে যাতে বাড়ির কেউ পুজো নিয়ে ছেলে খেলা না করতে পারে। মনটাকে একটু পরিষ্কার করো। মেজমা তরিতাকে বলে। ঠাকুরমশাই বলে, মন পরিষ্কার করলেই হবে না, নির্জলা উপোস থাকতে হবে 2 দিন। এটা শুনে তো তরিতা পুরো চমকে ওঠে। তারপরে গঙ্গা স্নান করে প্রায়শ্চিত্ত করতে হবে। তরিতা বলে, 2 দিন নির্জলা উপোস? মনে মনে বলে, তোর গজানন তো দেখতেই পাচ্ছেন যে আমার হাত পুড়ে গেছে। মশাই বলেন, আজকে সকালের পুজোর শুভতিথি পেরিয়ে গেছে, এই পুজোয় বাধা পড়েছে, তাই আজ আর বসু মল্লিক পরিবারে গজাননের পুজো হবে না। ঠাম্মি গজাননের কাছে হাত জোড় করে বলে, আজকে আমাদের পুজোয় কোনো নিশ্চয়ই ত্রুটি থেকে গেছে, তাই আমাদের আজ এই পুজো করা আর সম্ভব হলো না, তুমি আমাদের ক্ষমা করো গজানন। পুরোহিত মশাই বলে, পুজো তো হয়েছে কর্তামা, ওই ছাদের ঘরে। আমি বলে, ওই পুজোকে আমি আমার এই পরিবারের পুজো বলে মানি না। পুরোহিত মশাই বলেন যে গজাননের পুজো করার আরেকটা উপায় আছে। ঠাম্মি বলে, কি উপায়? কাল শুভতিথি ছাড়ার আগে এই পরিবারের মধ্যে যদি অন্য কোথাও পুজো করা যায়, তাহলে এই পরিবারের কিছুটা মঙ্গল হলেও হতে পারে। কাল আমাদের ফ্যাক্টরিতে তো পুজো, কাল পুজোতে যাতে কোনো বাধা না আসে সেটা আমি নিজে দেখবো ঠাকুর মশাই। মন বলে, আমি কথা দিচ্ছি কাল ফ্যাক্টরির পুজো দেখার মতন হবে, কারণ ফ্যাক্টরির পুজোর দায়িত্ব ইমন হালদার নিয়েছে। ইমনের মা বলে, আসলে আপনি চাইলে তো ইমনই এই বাড়ির বউ হতো, তাই না? এই বাড়ির ছাদে ডিফিকাল্ট মিডিল ক্লাস পুজোর আয়োজন তো যে কেউ করতে পারে, কিন্তু কি বলুন তো, তেজ বেকারির মতো হাইফাই গণেশ পুজোর আয়োজন এটা আমার ইমনের ইভেন্ট কোম্পানি করতে পারে। আমি বলে, কাল তুমি গণেশ পুজোর এমন আয়োজন করো যাতে সারা শহরে তাক লেগে যায়, তাহলেই বুঝবো তোমার মেয়ের যোগ্যতা কতটা। কাননবালা দেবীর ভুল হতে পারে না, সেটা আজ তোমাকে প্রমাণ করে দিতে হবে গজানন। হাত জোড়ো করে ঠাম্মি এটা গজাননের সামনে বলে। ডলি, সমুদ্র আর রেশমি সবাই মিলে গল্প করে, যাই বল, আজ সারাদিনে কিন্তু খুব মজা হয়েছে। সমুদ্র বলে, তবে এবার কিন্তু আমাদের নিচে যেতে হবে, কারণ আমাদের অনেকক্ষণ না দেখতে পেলে ঠাম্মি কিন্তু খুব রাগারাগি করবে। তেজ সুধার ঘরের দরজাটা ঠিক করছেন। সমুদ্র বলে, দাদা ভাই তুই এটা কি করছিস বলতো? রেশমি তখন বলে, এই তুই এত আনরোম্যান্টিক কেন রে? সব ব্যাপারে তোকে ঢুকতে হবে? তুই চল আমাদের সাথে, ওদের ব্যাপারে ঢুকবি না, চল, ওদেরকে একা থাকতে দে। বলে সমুদ্রকে নিয়ে চলে যায় রেশমি আর ডলি। বলে, কি করছেন আপনি? তেজ বেকারির মালিক যদি এই সমস্ত কাজ করে তাহলে আপনার ঠাম্মি কিন্তু খুব রেগে যাবেন। তেজ বলে, মজা করছেন আপনি? জোরে বৃষ্টি হলে ঘরে যখন জল ঢুকবে তখন কি হবে একবার ভেবেছেন আপনি? বলে, আমার কোনো অসুবিধে হবে না। তেজ বলে, আপনি তো সবই বোঝেন, আমার কথা না রেখে সব গোলমাল পাকিয়ে তাতেও আপনার শান্তি হয়নি?
এখনো যে কি করে যাচ্ছেন আমি না কিছুই বুঝতে পারছি না। সুধা তখন বলে, আমাকে একটু সময় দিন, আপনি সব বুঝতে পারবেন। বলে, সব বুঝে গেলে তো হয়েই যেত, কালকে বেকারির পুজো, সবাই ওখানে থাকবে, এমনকি শিলা দিয়েও ওখানেই থাকবে, একা কি করে আপনি সবটা ম্যানেজ করবেন? সুধা বলে, আমার সঙ্গে তো গজানন আছেন, উনি আমার দেখাশোনা করবে। তেজ বলে, সবই তো ঠিক হচ্ছে, গজাননও আছেন, সবই দেখছেন, কিন্তু এবার তো আমাদের বাড়ির নিচের পুজোতে বাধা পড়লো। প্রথমবার ঠাম্মি আমার উপর রেগে গেছে। ফ্যাক্টরি পুজোর দায়িত্ব ঠাম্মি ইমনের কোম্পানিকে দিয়েছে। আমি এটা খুব ভালো করে জানি যে এই সুযোগটাও কাজে লাগাবেই। এই পুজোর সঙ্গে আমাদের ব্যবসার মঙ্গল, মান সম্মান সবকিছু জড়িয়ে আছে। সুধা বলে, আপনি গজাননের উপর একটু ভরসা রাখুন, যা হবে আমাদের মঙ্গলের জন্যই হবে। সুধার মুখে এত শান্তিপূর্ণ কথা শুনে তেজ সুধার দিকে তাকিয়ে থাকে। এদিকে ইমন তেজকে ফোন করে বলে, এখানে সব পুজোর ডেকর একটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তুমি এসে দেখে নাও সবটা ঠিক আছে কিনা। তখন তেজ বলে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তেজ বলে, সুধা আমাকে ফ্যাক্টরি যেতে হবে। সুধা তখন ডাকে। তেজ বলে, পিছু ডাকতে নেই, তুমি জানো না? আপনি জানেন না? সুধা বলে, গজানন থাকতে কোনো বিপদ হবে না, এটা আপনি জানেন না? আপনার গালে কালি লেগে আছে। তখন সুধা তার আঁচলটা দিয়ে গালের কালিটা মুছতে যাবে কি, তখন ঠাম্মির কথাগুলো মনে পড়ে যায়। তখন সুধা পেছনে সরে যায়। তেজকে বলে, আপনি নিজেই মুছে নিন। তখন সুধার আঁচলটা দিয়ে নিজের গালটা মুছতে থাকে আর সুধা দেখিয়ে দিতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সুধার আরেক জমজমাট এপিসোড নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।